শীতের সকালবেলা রচনা দেবীর শেফ বড় বৌমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে যাওয়ার জন্য তৈরি হয়। সে এত ভালো একজন শেফ, তাই সংসারে রান্নাবান্না করার সময় পায় না। তাকে সারাদিন রেস্টুরেন্টে ব্যস্ত থাকতে হয়। তাই শীত হোক কিংবা গরমকাল, রেস্টুরেন্টে যাওয়ার জন্য সে সবসময় এগিয়ে থাকে। সে যখন রেস্টুরেন্টে যাবে, এমন সময় রচনা দেবী তার কাছে এগিয়ে এসে বলে, বৌমা, আজকে আমার কোমরে খুব ব্যথা, তাই আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে পারছি না। তুমি আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে যাও। আজকে আমার রেস্টুরেন্টে উইন্টার পার্টি আছে, তাই আমাকে গিয়ে বিভিন্ন রকম শীতকালের রান্নাবান্না করতে হবে। আমি এখন আপনাদের জন্য কিছু রান্না করতে পারবো না। সে কি, সারাক্ষণ শুধু বাইরের লোকেদের জন্য রান্নাবান্না করলে হবে? একটু তো সংসারের খেয়াল রাখতে হবে, কারণ এই শীতের মধ্যে আমি একা একা বাড়ির কাজ করতে পারি না। বিয়ের আগে আপনারা তো ভালো করেই জানতেন যে আমি রেস্টুরেন্টে চাকরি করি, তখন তো আপনারা মেনে নিয়েছিলেন। সুতরাং এখন এসব কথা বললে হবে না। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি দেখছি আপনাদেরকে কি ব্রেকফাস্ট করে দেওয়া যায়। যান যান। এই কথা শুনে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। দিয়ার শাশুড়ি মা, শ্বশুর মশাই, স্বামী, ননদ সবাই মিলে ব্রেকফাস্ট খাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু অন্যদিকে দিয়া রান্নাঘরে গিয়ে সেফ স্টাইলে ব্রেড বাটার অমলেট করতে শুরু করে দেয়। তাড়াতাড়ি করে কয়েকটা পাউরুটি সেকে তার মধ্যে মাখন দিয়ে দিই আর 5টা ডিমের অমলেট করে দিই, তাহলে এদের ব্রেকফাস্ট করা হয়ে যাবে, আর এতে করে আমার বেশি টাইমও লাগবে না। দিয়া 10 মিনিটের মধ্যেই সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। সে যখন সবার পাতে খাবার পরিবেশন করে, তখন তাদের মোটেই এরকম বিদেশিদের মতো খাবার খেতে ইচ্ছা করে না। যেহেতু শীতকাল, তাই তারা আশা করেছিল আজকে তারা বড় বৌমার হাতের গরম গরম কড়াইশুটির কচুরি এবং আলুর দম খাবে। গিন্নি, বড় বৌমা রান্নাবান্না নিয়ে যা শুরু করেছে, তাতে তো এখন মনে হচ্ছে বাড়ির ছোট ছেলেকে বিয়ে দিতে হবে। বেশ ঘরোয়া দেশি মেয়ে বাড়িতে ছোট বউ হয়ে আসলে আমাদের খাওয়া দাওয়ার আর কষ্ট থাকবে না, বলো? দীপন বাবু এই কথা বললে সবাই রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তারা আশার সাথে রাজের বিয়ে ঠিক করে। যখন তারা পাকা কথা বলতে যায়, তখন শীতকালের বিয়েতে খাওয়া দাওয়ার যাবতীয় ব্যবস্থা বড় বৌমাকেই সামলানোর জন্য বলা হয়। আমার ছোট ছেলের বিয়েতে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, কারণ আমাদের বাড়িতেই বড় রেস্টুরেন্টের রাঁধুনি আছে। আমার বড় বৌমা শহরের একটা বড় রেস্টুরেন্টে শেফের কাজ করে, তাই আমার ছোট ছেলের বিয়েতে ক্যাটারিং এর ব্যবস্থা আমার বড় বৌমাই দেখবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার রেস্টুরেন্টে ক্যাটারিং সার্ভিসের প্রাইস আপনারা জানেন? এক একটা প্লেট 3000 টাকা করে দাম। আপনাদের পক্ষে এত দামি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সম্ভব নয়, আর আমি আমার টাকা খরচা করে এসব ব্যবস্থা করতে পারবো না। আমি শেফের চাকরি করি মানে এই নয় যে আমি অনেক বড় লোক। সবসময় আপনারা ভাবেন কি করে যে আমি শেফ বলে রান্নাবান্নার ব্যবস্থা আমি দেখব? সবার সামনে দিয়া এই কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেদের খুব খারাপ লাগে। আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বৌমা, বলো। কিছুদিন পর তো তুমি আমাদের বাড়ির ছোট বউ হবে, তাই তোমার কথাও শোনা দরকার। আসলে আমার কাকার হোম ডেলিভারি সার্ভিসের ব্যবসা আছে। আমি ভালো মন্দ বিভিন্ন রকমের ঘরোয়া রান্না করতে পারি। আমাদের গ্রামে যে কটা বিয়ে হয়, আমি সবসময় আমার কাকার সাথে যাই আর রাঁধুনি হিসেবে সবার রান্নাবান্না করি। তাই আপনারা যদি বলেন, আমি আমার বিয়েতে নিজেই রান্নাবান্না করব। আশার এমন কথা শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ বিয়ের দিন বৌমা নিজেই রান্নাবান্না করবে এটা কোনোদিনও হতে পারে না। না না বৌমা, আমরা কি এতটাই গরিব নাকি যে আমার ছোট ছেলের বিয়েতে ছোট বৌমাকে দিয়ে রান্নাবান্না করাবো? কোনো দরকার নেই। না না, আমার কাছে রান্নাবান্না করা কোনো ব্যাপার নয়, মাত্র 2 মিনিটের খেলা। তাড়াতাড়ি রান্নাবান্না করার আমার অভ্যাস আছে। এভাবেই আশা নিজের বিয়েতে নিজেই রান্না করবে বলে ঠিক করে, কিন্তু কেউ প্রথমে রাজি হতে চায় না। যেহেতু আশা এবং তার পরিবার ব্যাপারটা নিয়ে জোর করতে থাকে, তাই শেষ পর্যন্ত আশার হবু শ্বশুরবাড়ির লোকেরা তার কথা মেনে নেয়। বিয়ের দিন ভোরবেলা আশা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেলে সকাল থেকেই সে রান্নাবান্নার কাজে লেগে পড়ে। নিজের বিয়ে উপলক্ষে সে গরম ভাত, কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি,
বাসন্তী পোলাও, মাটন কষা, পায়েস, মিষ্টি ইত্যাদি রান্না করে। যখন বিয়ের সময় আত্মীয় স্বজনরা সেই খাবারগুলো খায় তখন তারা আশার রান্নার প্রশংসা না করে থাকতে পারে না। এভাবেই ধুমধাম করে আশার সাথে রাজের বিয়ে হয়। বিয়ের পর সত্যি ছোট বৌমা, তুমি দারুণ রান্না করেছো। আমার বড় বৌমা শেফ হতে পারে, কিন্তু তবু ওর হাতের রান্না এতটাও ভালো নয়। আর তুমি বিয়ের দিন এত ভালো রান্না করবে সত্যি আমরা ভাবতে পারিনি। শ্বশুর মশাই এমন প্রশংসা করলে নতুন বৌমা খুবই খুশি হয়, কিন্তু দিয়া একেবারে হিংসায় জ্বলে ওঠে। নাটক দেখলে মরে যায়, যত সব থার্ড ক্লাস। আপনারা এমন করছেন যেন আমি শেফ নই, ও শেফ। ওরকম বিয়ের দিন যে কেউ গ্রামের কয়েকটা লোককে নিমন্ত্রণ করে রান্না করে খাওয়াতে পারি, কিন্তু আমি শহরের অনেক বড় বড় লোককে নিজে হাতে রান্না করে খাইয়েছি। তাতে একটা যোগ্যতা লাগে, ডিগ্রি লাগে। সুতরাং আপনাদের ছোট বৌমার সেটা তো নেই। দিয়া এরকমভাবে প্রথম দিন থেকেই তার ছোট যাকে অপমান করলে সবারই খুব খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু এরই মধ্যে দিয়া তার ছোট জায়ের ভালো মানসিকতার সুযোগ নিতে শুরু করে। শোনো, আমি রেস্টুরেন্টে বেরিয়ে যাচ্ছি, কেমন? কিন্তু দিদি, দুদিন ধরে তো কাজের দিদি আসছে না। আমি সবার জন্য রান্নাবান্না করছি। শাশুড়ি মা বলেছিল আমি রান্নাবান্না করলে তুমি সব বাসনগুলো ধুয়ে দেবে, কারণ এই শীতের মধ্যে একা সব কাজ করা তো আমার পক্ষে সম্ভব নয়, বলো। সে কি, তুমি এত রান্নাবান্না করতে ভালোবাসো কিন্তু বাসন পরিষ্কার করতে পছন্দ করো না? এসব কথা বললে হবে নাকি? এই যে আমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার লোকের জন্য রান্নাবান্না করি, তারপর কিন্তু আমাকেই বাসন পরিষ্কার করতে হয়। আমার মতো হওয়া অতটা সোজা নয়, তাই তোমাকেই রান্না করতে হবে আর তোমাকেই বাসন পরিষ্কার করতে হবে। দিয়া এই বলে রেস্টুরেন্টে চলে যায়, যার ফলে আশা বাধ্য হয়ে শীতের মধ্যে সবার জন্য রান্নাবান্না করে এবং বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে। সারাদিন সে সংসারের অনেক কাজ করে, কিন্তু বড় বৌমা রেস্টুরেন্ট ছাড়া বাড়ির কোনো কাজই করতে চায় না। তাকে যদি শাশুড়ি মা কিছু করতে বলে তাহলে সে তখনই শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কেটে যায়। এরই মধ্যে একদিন ছোট বৌমা কয়েকদিনের জন্য বাপের বাড়িতে যায়। তাই রচনা দেবী তার বড় বৌমাকে বলে, এই কদিন তো ছোট বৌমা আমাদেরকে বেশ ভালো মন্দ রান্না করে খাইয়েছে, কিন্তু এখন তো বৌমা বাড়িতে নেই, তাই তুমি কিন্তু রেস্টুরেন্ট থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ছোট বৌমা চিকেন কষা রান্না করে রেখে গেছে, তুমি রাত্রিবেলা বাড়িতে এসে শুধু রুটি বানিয়ে নেবে। আজকে আমরা সবাই রুটি আর চিকেন কষা খেয়ে নেব। আপনাদের জন্য যখন চিকেন কষা বানিয়ে রেখে যেতে পারে তাহলে রুটি করেনি কেন? আশা রুটিটাও তো বানিয়ে রেখে যেতে পারতো। ঢং। এই বলে দিয়ার রেস্টুরেন্টে চলে যায়, কিন্তু সে যখন রেস্টুরেন্ট থেকে ফিরে আসবে তখন সে লক্ষ্য করে বিরিয়ানির অনেকটা সাদা ভাত বেঁচে আছে, তাই সে পুরোটাই বাড়িতে নিয়ে চলে আসে। রান্নাঘরে যাওয়ার পর সে তার ছোট জায়ে রান্না করে রাখা চিকেন কষার সাথে সেই সাদা ভাত মিশিয়ে কোনো রকমে বিরিয়ানি রান্না করে নেয়। আজকে আমার রেস্টুরেন্টে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তাই আমি আপনাদের সবার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, খেয়ে নিন। এই কথা শুনে সবাই খুবই খুশি হয়ে চিকেন বিরিয়ানি খেয়ে নেয়। কিন্তু পরের দিন সকালবেলা থেকেই তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই শরীর খারাপ করে, কারণ তাদের এরকম রেস্টুরেন্টের তেল ঝাল মাখানো বিরিয়ানি হজম হয় না। তাই তাদের প্রত্যেকেরই ভীষণ পেটে ব্যথা করে। সেদিন দিয়ার রেস্টুরেন্ট বন্ধ থাকায় সে বাড়িতেই থাকে, তবুও সে কারোর প্রতি কোনো খেয়াল করে না, নাইবা সে কাউকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরকম খবর পেয়ে আশা সেদিনই আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের জন্য রান্না করলে সবসময় তেল ঝাল মশলার খেয়াল রাখি, তাই আপনাদের অত মশলাযুক্ত খাবার হয়তো হজম হয়নি। এই বলে আশা রান্নাঘরে গিয়ে সবার জন্য বিভিন্ন রকমের শাক ভেজে ফেলে। সে গরম গরম মাছের ঝোল এবং ভাতও রান্না করে। এভাবেই দেখতে দেখতে আশা সবার প্রিয় হয়ে ওঠে। কিন্তু দিয়া মোটেই আশাকে পছন্দ করে না, কিন্তু সে সব সময় আশাকে দিয়ে বাড়ির কাজকর্ম করিয়ে নেয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন প্রচন্ড পরিমাণে কনকনে ঠান্ডা পড়ে। আজকে আমার রেস্টুরেন্টে অনেকজনের আইবুড়ো ভাত আছে, তাই তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। কিন্তু দিদি, আজকে তো আমার জন্মদিন, আমি সবার জন্য ভালো মন্দ রান্না করছি। তুমি যদি বাড়িতে না থাকো তাহলে আমার তো ভালো লাগবে না। না গো, তোমার জন্মদিনে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
তাছাড়া আমি ছাড়াও তোমার জন্মদিন ভালো করে পালন হবে। তোমার জন্মদিনের জন্য আমি কি আমার কাজ হারাবো নাকি? আমি রেস্টুরেন্টের হেড শেফ, আমি না গেলে রেস্টুরেন্টে কোনো কাজই হবে না। এই বলে দিয়া যখন রেস্টুরেন্টে যাবে বলে তৈরি হয়, তখনই আশা তার বড় জায়ের শাল, সোয়েটার ইত্যাদি নিয়ে আসে। দিদি, তোমার রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এখন যা শীত পড়েছে, তুমি এই মোটা মোটা জামা কাপড়গুলো নিয়ে যাও, না হলে তোমার কিন্তু খুব ঠান্ডা লেগে যাবে কিংবা জ্বরও হতে পারে। কোনো দরকার নেই গো, কারণ আমি যে গাড়িতে করে রেস্টুরেন্টে যাই তাতে হিটার বসানো আছে। তারপর আমার রেস্টুরেন্টেও হিটার বসানো, তাই আমার সোয়েটার শালের কোনো প্রয়োজন হবে না। তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। দিয়া এই বলে গায়ে শাল সোয়েটার কিছু না জড়িয়ে রেস্টুরেন্টে চলে যায়। এদিকে ছোট বৌমা নিজের জন্মদিন উপলক্ষে সবার জন্য বিভিন্ন রকম ভালো দেশি খাবার রান্না করে। এভাবেই তারা বাড়িতেই খাবার দাবার খেয়ে আনন্দ করে জন্মদিনের অনুষ্ঠান পালন করে। কিন্তু অন্যদিকে দিয়াকে রেস্টুরেন্টে গিয়ে অনেক কথা শুনতে হয়। তোমার জন্য আমার রেস্টুরেন্টে সবার আইবুড়ো ভাত খারাপ হয়ে গেল। আইবুড়ো ভাতের দিন কেউ এরকম পাস্তা পিৎজা রান্না করে খাওয়ায় নাকি? ওরা সবাই বিভিন্ন রকমের বাঙালি রান্না খেতে চাইছে, আর তুমি এইসব রান্না করলে কি করে? আসলে স্যার, আমাদের রেস্টুরেন্টে গেস্টদের জন্য সবসময় ইংলিশ রান্নাই হয়, তাই আমি ভাবলাম ওরা হয়তো এই খাবারগুলোই প্রেফার করবে। দিয়া এরকম কথা বললে রেস্টুরেন্টের মালিক ভীষণই রেগে যায়। এভাবেই সেই দিনটা দিয়ার একদমই ভালো যায়নি। তার উপর দিয়া যখন বাড়িতে ফিরবে বলে গাড়িতে ওঠে, তখনই গাড়ির হিটার খারাপ হয়ে যায়। আর যেহেতু সে গরম জামা কাপড়ও নিয়ে যায় না, তাই রাস্তা দিয়ে বাড়ি যেতে গিয়ে তার ভীষণই ঠান্ডা লেগে যায়। সে যখন বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন তার ভীষণ পরিমাণে ধুম জ্বর আসে। আশা তার বড় জায়ের জন্য তখনই গরম জল করে নিয়ে আসে। আশা সারা রাত ধরে তার বড় জায়ের সেবা করে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দিয়া যখন রেস্টুরেন্টে যাবে বলে তৈরি হয়, তখনই রেস্টুরেন্টের মালিক দিয়াকে ফোন করে বলে, তুমি কালকে যে কাণ্ড ঘটিয়েছো, তাই তোমাকে রেস্টুরেন্টে আসতে হবে না। আমরা অন্য শেফ রেখে নিয়েছি। তুমি আগে ভালো করে বিভিন্ন রকমের দেশি রান্না শিখে আসো, তারপর তোমাকে কাজে রাখবো কিনা ভাবা যাবে। এভাবে দিয়ার রেস্টুরেন্টে শেফের কাজ চলে যায়। এমন সময় দিয়া মনে মনে নিজের ভুল বুঝতে পারে, তাই সে তখনই তার ছোট জায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। বেশ কয়েকদিনের মধ্যেই দিশা আবার অন্য একটা ভালো রেস্টুরেন্টে কাজ পেয়ে যায়। কিন্তু সে আর কখনো আশাকে ছোট করে না। শীতের মধ্যে তারা দুই বৌমা মিলেমিশে সংসার করে। তিতলি একটি খুবই মিষ্টি দেখতে 10 বছরের মেয়ে ছিল। সে তার বাবা নরেন্দ্রবাবু এবং মা মোনালিসা দেবীর সঙ্গে বাস করত। নরেন্দ্রবাবু শহরের এক বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। তার মতো গণ্যমান্য ব্যক্তিকে সকলে এক ডাকে চিনে ফেলত। তিতলি পড়াশোনায় খুবই ভালো ছিল। ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ার পর সে শান্তিনিকেতন হাই স্কুলে ভর্তি হয়। স্কুলটা তার কাছে একদমই নতুন ছিল। সেই স্কুলে তার চেনা জানা কোনো বন্ধুও ছিল না। প্রথম দিন স্কুলে যেতে তিতলি খুবই লেট করে ফেলেছিল। যা, সবাই তো বসে পড়েছে, এবার আমি কোথায় বসবো? আমাকে কি একদম লাস্ট বেঞ্চে বসতে হবে? স্কুলের প্রথম দিন লাস্ট বেঞ্চে বসবো? আমার লাস্ট বেঞ্চে বসার একটুও ইচ্ছা করে না। এই, তোরা কি আমাকে কেউ একটু বসতে দিবি? আজকে আমার এই স্কুলে প্রথম দিন। তিতলির কথা শুনে কেউই তাকে পাত্তা দেয় না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। ওই ক্লাসরুমেই রোহিত নামের একটি বাচ্চা ছিল। তিতলিকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে তিতলিকে বলে, এই, তোর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুই আমার পাশে এসে বসতে পারিস। আমার পাশে জায়গা ফাঁকা আছে। আমি আমার একটা বন্ধুর জন্য জায়গা রেখেছিলাম, কিন্তু আজকে স্কুলে আসেনি। তিতলি খুবই খুশি হয়ে রোহিতের পাশে গিয়ে বসে পড়ে। তুই খুব ভালো রে, প্রথম দিন স্কুলে এসেই আমি এত ভালো একজন বন্ধুকে পাবো আমি আশা করিনি। আমার নাম তিতলি, আর তোর নাম কি? আমার নাম রোহিত। আজ থেকে আমরা তাহলে বেস্ট ফ্রেন্ড। স্কুলের প্রথম দিন থেকেই তিতলি এবং রোহিত খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তারা প্রত্যেকদিন পাশাপাশি বসে ক্লাস করত। তারা সব সময় একসঙ্গে টিফিন খেত, একসঙ্গে পড়াশোনা করত, আবার একসঙ্গে খেলা করত। তারা যেখানেই যেত দুজনে একসঙ্গেই যেত। তাদের দুজনকে স্কুলের সব জায়গায় একই সঙ্গেই পাওয়া যেত। এই দেখে তাদের বন্ধুরা তাদের দুজনকে নিয়ে খুবই মজা করত। কিরে লাইলা, তোর মজনু কোথায়? ও আচ্ছা আচ্ছা, এই তো
তোর পেছনেই আছে। তাই আমি ভাবলাম যে তোদের দুজনকে তো আলাদা কখনো দেখা যায় না, আজকে কি আমি তাহলে ডুমুরের ফুল দেখে ফেললাম। এই মার খাবি বলে দিলাম, তোরা আমাদের দুজনকে লায়লা মজনু বলে কেন ডাকবি? আমরা দুজন খুব ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। রোহিত আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা তাই সবসময় একসঙ্গে থাকি। আমাদের দুজনকে একসাথে দেখি তোদের এত গায়ে জ্বালা ধরে কেন? ওরে বাবা রে, চোরের মায়ের বড় গলা। তোরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা আমাদের স্কুলের সবাই জানে। আমার তো মনে হয় আমাদের টিচাররাও হয়তো জেনে গেছে। আচ্ছা, তোদের বিয়েটা কবে হবে? স্কুল থেকে তোদের তো ভালোবাসা শুরু হয়েছে। তোরা এক কাজ কর, স্কুলেই বিয়েটা করে নে, তারপর তোরা বড় বউ সেজে স্কুলে আসবি। এভাবেই ক্লাসের বাচ্চারা তিতলি এবং রোহিতকে নিয়ে মজা করতে থাকে। তাদের ক্লাস টিচার রামচরণ বাবু এই ব্যাপারটি লক্ষ্য করেন। রামচরণ বাবু ব্যাপারটিকে খুবই সিরিয়াস ভাবে নেন এবং তিতলির বাবাকে ফোন করে স্কুলে ডাকেন। আপনার মেয়ে আগে পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু এখন ওর পড়াশোনা একদমই খারাপ হয়ে গেছে। রোহিত নামের একটা ছেলের সঙ্গে সবসময় থাকছে। রোহিত ছেলেটা পড়াশোনায় ভালো না, আর একটা গরিব ছোট পরিবারের ছেলে। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো বলেই আপনাকে এখানে ডেকে বললাম। মেয়েকে এখন থেকেই সাবধান করে দিন, না হলে কিন্তু পরে বিপদে পড়বেন, বলে দিলাম। এই কথা শুনে নরেন্দ্র বাবু খুবই রেগে যায়। আপনি ভালো করেছেন ব্যাপারটা আমাকে জানিয়ে আগে থেকেই। আজকালকার ছেলে মেয়েরা কি যে বলবো, ছোটবেলা থেকেই এত বেশি বিগড়ে যাচ্ছে। আমি এই কারণেই আমার মেয়েকে সরকারি স্কুলে পড়াবো না বলেছিলাম। ওর মা জোর করে স্কুলে ভর্তি করেছে। ঠিক আছে, আমি ওকে প্রাইভেট স্কুলে ভর্তি করার ব্যবস্থা করছি। নরেন্দ্র বাবু তিতলির ক্লাসরুমে যায়। সেখানে গিয়ে দেখে তিতলি তখনও রোহিতের সঙ্গে বসে বসে গল্প করছে। নরেন্দ্র বাবু রেগে গিয়ে রোহিতকে একটা চড় মারে। বেয়াদব ছেলে, আমার মেয়ের সঙ্গে মেশার অত সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ বাবা, তুমি একে মারলে কেন? রোহিত তোমার কি করেছে যে তুমি ওকে মারলে? রোহিত আমার খুব ভালো বন্ধু, তুমি একে মারবে না বলে দিলাম। তুমি চুপ করো। স্কুলে তোমাকে কি জন্য পাঠানো হয়? পড়াশোনা করার জন্য, নাকি স্কুলে এসে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর জন্য? চলো আজকে বাড়ি চলো তুমি। আজকে তোমার এই স্কুলের শেষ দিন। আমি তোমাকে অন্য বড় স্কুলে ভর্তি করব। না বাবা, আমাকে ছেড়ে দাও। আমি এই স্কুলেই পড়বো, আমি এই স্কুলেই পড়বো। আমি রোহিতকে ছাড়া কোথাও যাব না। আমি রোহিতের সঙ্গে একই স্কুলে পড়বো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নরেন্দ্রবাবু তিতলির কোনো কথা শোনে না। তিতলিকে জোর করে বাড়িতে নিয়ে চলে আসে। পরের দিন থেকে তিতলি স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয় এবং রোহিতের সঙ্গে তার দেখাও বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই নরেন্দ্রবাবু তিতলিকে একটা বড় প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয়। তিতলি এবং রোহিত একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ায় তারা দুজনেই সবসময় মন খারাপ করে থাকতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবই আবার আগের মতো হয়ে যায়। তিতলি আবার ভালো করে পড়াশোনা করা শুরু করেছিল, অন্যদিকে রোহিতও পড়াশোনায় মন দিয়েছিল। এরকম ভাবে বেশ কয়েক বছর কেটে যায়। তিতলি উচ্চ মাধ্যমিক পাশ করার পর তার বাবা শহরের একটা নামি দামি কলেজে তাকে ভর্তি করে দেয়। প্রথম দিন কলেজে গিয়ে, এক্সকিউজ মি, হ্যালো, এই যে তোমাকে বলছি, এই যে পেছনে পেছনে বলছি, রুম নাম্বার 3। ছেলেটি পেছনে ঘোরা মাত্রই তিতলি তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে ছেলেটি অন্য কেউ নয়, রোহিত ছিল। রোহিত এবং তিতলির মধ্যে অনেক রকমের পরিবর্তন হলেও তাদের মুখের গঠন একই রকমের থেকে যাওয়ায় তারা দুজনে একে অপরকে খুব সহজেই চিনে ফেলে। রোহিত, তুই এখানে কিভাবে? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কতদিন পর তোকে দেখলাম। তুই কেমন আছিস বল আগে, আমি তোকে খুব মিস করেছি। আমিও তোকে খুব মিস করেছি। মনে আছে আজ থেকে 7-8 বছর আগে প্রথম দিন স্কুলে এসে তোর আমার সঙ্গে পরিচয় হয়েছিল, আর আজকেও প্রথম দিনেই কলেজে এসে আমার আর তোর সঙ্গে আলাপ হলো। অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা দুজনেই একই কলেজে ভর্তি হলাম। আসলে উপরওয়ালা এটাই চাই, তুই আর আমি আবার আগের মতো খুব ভালো বন্ধু হয়ে উঠি আর সব সময় একসঙ্গে থাকি। ভাগ্যিস আমি পড়াশোনাটা ভালো করে করেছিলাম। উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করাই আমি স্কলারশিপ পেয়েছি, আর ওই স্কলারশিপের টাকা দিয়েই আমি এত ভালো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। এই কলেজে ভর্তি হতে না পারলে তোর সঙ্গে তো আমার দেখাই হতো না। আর তোর শয়তান বাবা কেমন আছেন? টাকলু আমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল তো। হ্যাঁ রে, বাবা খুব ভালো আছে। এভাবেই তিতলি এবং রোহিত আবার একসঙ্গে পড়াশোনা করার সুযোগ পায়। তারা ভাবতেও পারেনি যে এত বছর পর তারা আবার একসঙ্গে পড়াশোনা করতে পারবে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। তিতলি ও রোহিতের সম্পর্কের প্রগাঢ়তা দিনে দিনে বাড়তে থাকে।
ছোটবেলায় তাদের সম্পর্ক বন্ধুত্বের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তাদের সম্পর্ক একটা অন্য রূপ ধারণ করেছিল। সবসময় একসঙ্গে থাকতে থাকতে তারা একে অপরকে পছন্দ করে ফেলেছিল। তারা দুজনে কলেজ শেষ হয়ে যাওয়ার পর বিয়ে করবে বলে ঠিক করেছিল। তারা মাঝে মধ্যেই কলেজ বাঙ্ক করে বাইরে কোথাও ঘুরতে যেত। তারা ঘন্টার পর ঘন্টা একসঙ্গে সময় কাটাতো। এরকম ভাবেই 2 বছর কেটে যায়। একদিন তিতলি রোহিতকে বলে, রোহিত, একটা গুড নিউজ আছে, আমি প্রেগনেন্ট। আমি জানি তুমি এটা শুনে খুব খুশি হবে। কি, তুমি প্রেগনেন্ট? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাদের এখনো বিয়ে হয়নি আর তুমি এখনো প্রেগনেন্ট? না না, এটা কিছুতেই হতে পারে না। তিতলি, ছেলে খেলা করো না, আমাদের খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। তোমার বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমার বাবা আমাকে মেরে ফেলবে। আমি গরিব, খুব বেশি হলে আমার জীবনটা চলে যাবে, কিন্তু তোমার বাবার নাম, রেপুটেশন সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তিতলি, এই বাচ্চাটা অ্যাবর্শন করতে হবে, প্লিজ অ্যাবর্শন করিয়ে নাও। কি বলছো কি রোহিত? আমি বাচ্চাটা নষ্ট করতে পারবো না, কিছুতেই না। আমি আমার বাচ্চার প্রাণ নিতে পারবো না। তিতলি, তুমি বোঝার চেষ্টা করো, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তোমার বাবা যদি জানতে পারে না, কোনো ঠিক নেই, হতেই পারে আমাদের দুজনকেই একসঙ্গে মেরে ফেলবে। রোহিত এভাবেই তিতলিকে বোঝাতে থাকে, কিন্তু তিতলি রোহিতের কথায় অ্যাবর্শন করানোর জন্য রাজি হয় না। তিতলি কি করবে কিছু বুঝে উঠতে না পেরে বাড়িতে এসে তার মায়ের সঙ্গে ব্যাপারটি শেয়ার করে। তিতলির মা খুবই রেগে যায় এবং তিতলিকে খুব বকাবকি করতে থাকে। ছি ছি ছি, তুই এত বড় কাণ্ড করে বসে থাকবি আমি কোনোদিনও ভাবিনি। তুই সেই ছেলেটার পাল্লায় আবার পড়ে গেলি শেষ পর্যন্ত। দেখ তিতলি, এখনো সময় আছে, তুই অ্যাবর্শনটা করে নে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তোর বাবা জানতে পারলে বড় বিপদ হবে। এভাবে তিতলির মাও তিতলিকে অনেক বোঝায়, কিন্তু তিতলি কিছুতেই অ্যাবর্শন করাতে রাজি হয় না। সে পরের দিন রোহিতের কাছে এসে বলে, রোহিত, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি কিছুতেই আমার বাচ্চা নষ্ট করতে পারবো না। রোহিত, চলো আমরা বিয়ে করে নিই। বিয়ের পর বাবা জানতে পারলেও কিচ্ছু করতে পারবে না আমাদের। বিয়ে করে আমরা বাড়িতে গিয়ে সব সত্যি কথা বলে দেব, দেখবে বাবা মা আমাদের মেনে নিতে বাধ্য হবে। এই সিদ্ধান্ত নিয়ে তিতলি ও রোহিত বিয়ে করে। তিতলি রোহিতকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে এবং তার বাবা মাকে সব সত্যি কথা বলে দেয়। নরেন্দ্রবাবু তাদের উপর খুবই রেগে যায়। তোমাদের সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তোমাদের কি বিয়ে করার বয়স হয়েছে এখনো? এই ছেলে, তুমি তো এখনো পড়াশোনা করছো। আমার মেয়েকে খাওয়ানোর মতো ক্ষমতা আছে তোমার? তুমি যে বিয়ে করে বসে আছো। আর তিতলি, তুই একবারও আমাদের কথা চিন্তা করলি না? তোরা দুজনে অনেক বড় ভুল করেছিস। এরকম একটা নোংরা কাজ করতে তোদের একটু দ্বিধাবোধ হলো না? আমি আমার মেয়ের জীবন এইভাবে নষ্ট হতে দেব না। এই, কে কোথায় আছিস? এই ধর ধর ছেলেটাকে। নরেন্দ্রবাবু তার কয়েকজন লোককে দিয়ে রোহিতকে খুবই মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তিতলিকে জোর করে হসপিটালে নিয়ে যায়। তিতলি অ্যাবর্শন করবে না বলে অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু তার বাবা মা জোর করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তিতলি চাইলেও কিছু করতে পারে না, তার অ্যাবর্শন করানো হয়ে যায়। কিছুক্ষণ পর তিতলির জ্ঞান ফিরলে তিতলি আবার খুব কান্নাকাটি করতে থাকে। সে তার বাবার উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে সেখান থেকে পালিয়ে সোজা থানায় চলে আসে। পুলিশ অফিসার, আমার বাবা আর আমার মায়ের নামে আমি এফআইআর করতে চাই। আমার বাবা মা জোর করে আমার অ্যাবর্শন করিয়ে দিয়েছে, আমার বাচ্চার প্রাণ নিয়েছে, আমার বরকেও অনেক মেরেছে। আমি আমার বাবার উচিত শাস্তি চাই। কি, তোমার বিয়ে হয়ে গেছে? তোমাকে দেখে তো খুবই কম বয়স মনে হচ্ছে। এই বয়সে বিয়ে হয়ে গেল, আবার বাচ্চাও নষ্ট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তোমার বাবার আর তোমার হাজবেন্ডের ডিটেলস বলো। তিতলির কাছ থেকে সবটা জানার পর পুলিশ অফিসার নরেন্দ্রবাবু এবং রোহিত দুজনকেই থানায় নিয়ে আসে। এই যে রোহিত আর তিতলি, তোমরা দুজন পাশাপাশি বসো, তোমাদেরকে আমার কিছু বলার আছে। তিতলি, তুমি চাও যে তোমার বাবার শাস্তি হোক, তাই তো? আসলে ভুল তোমার বাবা মায়ের নয়, ভুলটা তোমাদের। বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। তারা খুব কষ্ট করে অনেক আশা নিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করতে চায়, কিন্তু তোমাদের মতো কিছু ছেলে মেয়ে অল্প বয়সেই বড় বড় ভুল করে বসে। আর বাবা মা সেই ভুল শোধরাতে গেলে তারা তার বাবা মায়ের বিরুদ্ধে যেত 1 সেকেন্ডও ভাবে না। অফিসার, এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি আমার মেয়েকে অনেক বুঝিয়েছি। আমার মেয়েটা এভাবে আমার মান সম্মান শেষ করে দেবে আমি কোনোদিনও ভাবিনি। আমার মেয়ে যখন চাই আমার শাস্তি হোক, তাই শাস্তিই হোক। এখন আপনি চাইলে আমাকে জেলে ভরে দিন, আমি এই মুখ আর কাউকে দেখাতে এমনিও পারবো না। তোমরা দুজনে কখনো ভেবেছো যে তোমরা ঠিক করেছো কিনা ভুল করেছো? এই বয়সটা বিয়ে করার বয়স একদমই নয়। তোমাদের ক্যারিয়ার গড়ে তোলার বয়স ছিল। সব জিনিসের একটা সময় আছে। তোমাদের দেখে বাকি ছেলে মেয়েগুলো কি শিখবে?
কখনো ভেবেছো? এভাবেই পুলিশ অফিসার তিতলি এবং রোহিতকে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তিতলি এবং রোহিত তাদের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। তারা হাত জোড় করে সবার কাছে ক্ষমা চায়। পুলিশ অফিসার নরেন্দ্রবাবুর বিরুদ্ধে কেস ফাইল করে না। যেহেতু তারা বিয়ে করে ফেলেছিল, তাই শেষ পর্যন্ত নরেন্দ্রবাবু তাদের দুজনকে মেনে নেয়। কিন্তু তাদেরকে শর্ত দেওয়া হয়েছিল যে ভালোভাবে তাদের জীবনটা গড়ে তুলতে হবে। নরেন্দ্রবাবু সাপোর্ট পেয়ে দুজনে আবার মন দিয়ে পড়াশোনা করতে থাকে। পড়াশোনা শেষ করে রোহিত একটা ভালো চাকরি পায় এবং তারা হাসি খুশি সংসার করতে থাকে।